আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। হ্যাচারি বন্ধ করতে দেব না, মুরগি নিতে এসে গাড়ি আটকে সর চড়ালেন ফার্মের শ্রমিকরা। পুজোয় জমজমাট বৈকুণ্ঠপুর রাজবাড়ি। কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো দুর্গোৎসবের, পাশাপাশি চলল নন্দোৎসব, কাঁদা খেলা ও মনসা পূজা। এবার আসছে বিস্তারিত সংবাদে। হ্যাচারি বন্ধ করতে দেব না, মুরগি নিতে এসে গাড়ি আটকে সর চড়ালেন ফার্মের শ্রমিকরা। জেলা প্রশাসনের নির্দেশে রাজগঞ্জের সন্ন্যাসীঘাটায় বিতর্কিত মুরগির হ্যাচারি বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। দ্রুতই মুরগি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশের পরে গতকাল রাত্রিবেলায় মুরগি সরানোর জন্য গাড়ি আসতেই গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন হ্যাচারি শ্রমিকরা। তাদের দাবি হ্যাচারি বন্ধ করতে দেওয়া চলবে না। এভাবে রাতভর বিক্ষোভ হয় শ্রমিকদের পক্ষ থেকে। শ্রমিকরা জানান, শুনেছেন বেশ কিছু গ্রামে জন্ডিস রোগে আক্রান্ত বহু মানুষ। অনেকেই বলে এই হ্যাচারি থেকে রোগ ছড়িয়েছে, কিন্তু হ্যাচারির কোনো শ্রমিকের এখনো এই রোগ হয়নি। অন্যদিকে হ্যাচারির পক্ষ থেকে জানানো হয়, জেলা প্রশাসনের নির্দেশে 7 দিনের মধ্যেই মুরগি সরিয়ে নিয়ে হ্যাচারি বন্ধ করে দিতে হবে। সেই কারণে মুরগি সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু গ্রামের মানুষ সেই গাড়ি আটকে দেয়। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। প্রাচীন ঐতিহ্যের আবহে রবিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হল দুর্গাপুজোর কাঠামো পুজো। জন্মাষ্টমীর পরের দিন প্রত্যেক বছরের মতো এবছরেও আয়োজন করা হয় নন্দ উৎসব এবং ঐতিহ্যবাহী কাঁদা খেলার। রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে পূর্ণ নিয়ম নিষ্ঠার মধ্যে দিয়ে সম্পন্ন হয় দুর্গাপুজোর শুভ সূচনা। এই বছর বৈকুণ্ঠপুর রাজপরিবারের দুর্গাপুজো পা দিল 515তম বর্ষে। প্রায় 5.5 শতাব্দী ধরে নিরবিচ্ছিন্নভাবে এই পুজো অনুষ্ঠিত হয়ে আসছে, যা উত্তরবঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। একই সঙ্গে এদিন শুরু হয় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো। এবছরের পুজোর সঙ্গে আয়োজন করা হয় মেলা, যা চলবে আগামী 23শে অগস্ট পর্যন্ত। টানা 3 দিন 17, 18 এবং 19 অগস্ট মনসা পুজো হচ্ছে। এটিও এবছর 515 বছরে পদার্পণ করল। মনসা পুজোর বিশেষ আকর্ষণ উত্তরবঙ্গের গ্রামীণ সাংস্কৃতিক অমূল্য সম্পদ বিশ্বহরির গান। পুজোর দিনগুলিতে বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসে এই গান পরিবেশন করেন। ইতিমধ্যেই ভক্তদের ভিড়ে মুখরিত রাজবাড়ি প্রাঙ্গণ। রাজপরিবারের কুলপুরোহিত শিবু ঘোষালের পৌরোহিত্যে পূজার্চনা সম্পন্ন হয়। উপস্থিত থাকেন রাজপরিবারের সদস্যরা। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গাপুজো অতি প্রাচীন পুজো 515তম বর্ষ এবং আমাদের মনসা পুজো 515তম বর্ষ। আজ কালকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হয়েছে, আজকে হচ্ছে আমাদের কাঠাম পুজো হলো, তারপরে কাদা খেলার পরেই আমাদের মা মনসা দেবীর পুজো শুরু হবে। এবং হচ্ছে আমাদের এই পুজো কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দোকানদাররা আসে এবং বহু ভক্তগণ এখানে পুজো দিতে আসে। মেলা কদিন চলবে, কি বিষয়? মেলা হচ্ছে চলবে 17 আগস্ট থেকে 23শে আগস্ট অব্দি। আর মনসা পুজো? মনসা পূজার মেলা 17 আগস্ট থেকে 23 আগস্ট চলবে। আর মনসা পুজো আজকে থেকে শুরু হলো। আজকে আমাদের সকালে পুজো, তারপরে হচ্ছে এখানে বিশ্বহরি গান হবে, মনসামঙ্গল গান হবে। এই পুজোর কয়দিন এবং মেলার কয়দিন বিশ্বহরি গান এবং মনসামঙ্গল গান হবে। কি দেওয়া হয় মাকে? ভোগ কি রয়েছে নিয়ম? এখানে হচ্ছে মাকে মা মনসা দেবীর দুধকলা হচ্ছে মেন, ফলমূল দিয়ে দুধকলা দিয়ে পুজো হয়। তারপরে মাকে আমরা আমিষ ভোগ দেওয়া হয়। এখানে আমিষ আজকে যেমন ভাত হবে, সাথে হচ্ছে খিচুড়ি এবং 5 রকম ভাজা, অন্যান্য তরি তরকারি, মিষ্টান্ন, চাটনির সাথে এখানে মাকে 5 রকম মাছ দিয়ে আজকে ভোগ দেওয়া হবে। পুজো শেষে প্রাচীন রীতি অনুযায়ী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কাঁদা খেলা। লোককথা অনুযায়ী জন্মাষ্টমীর পরের দিন শ্রীকৃষ্ণ প্রথম কাঁদা খেলার সূচনা করেছিলেন। সেই প্রথা আজও চলে আসছে বৈকুণ্ঠপুর রাজপরিবারে। রাজবাড়ির মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কাঠামো পুজো শুধুমাত্র রাজপরিবারের নয়, গোটা জলপাইগুড়ি জেলার মানুষের কাছে আবেগ এবং গৌরবের প্রতীক। প্রত্যেক বছর জন্মাষ্টমীর পরে এই বিশেষ আয়োজন হয়, যাতে ভিড় জমান দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা। এখন কাঠামো পুজো হলো, আর এরপরে হবে দধি কাদো বা কি বলে নন্দ উৎসব। গতকাল
রাত্রে জন্মাষ্টমী হয়েছে, সেখানে বিষ্ণুদেবের কাছে পুজো করা হয়। ওখানে নারকেল, বাতাবি লেবু, 5টা ফল দেওয়া হয়। ওই যে ফলগুলো দেওয়া হয়, দই দেওয়া হয়, তো ওখানে দেওয়া হয় ওই খাদা খালের ওখানে। তারপরে এখানে যে ছেলেপেলেরা আছে সেটা নিয়ে হেড, এই যে কাদাটা, এটার বৈশিষ্ট্য হচ্ছে যে ওটা রেখে দেওয়া হবে এবং মা দুর্গা যখন তৈরি হবে তখন ওই কাদাটা বা মাটিটা না রেখে এইখানকার ঠিক সব জায়গায় এরকম হয়ে যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে ডায়াগনস্টিক সেন্টারে কর্মী রহস্য মৃত্যু। রাত্রিবেলায় জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় ডায়াগনস্টিক সেন্টারের ভিতর থেকে উদ্ধার হলো রাহুল ঝা নামে ডায়াগনস্টিক সেন্টারেরই এক কর্মীর দেহ। মানসিক চাপ সৃষ্টির কারণে এই আত্মহত্যার ঘটনা বলে অভিযোগ পরিবারের। কাঠগড়ায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক এক চিকিৎসক ও তার স্ত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সেন্টারের সামনের অংশ ভাঙচুর করা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ডায়াগনস্টিক সেন্টার সিল করে দেওয়ার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার কে হয়? আমার ছেলে হয়। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ এখানটায় কাজ করত, খুনের চক্রান্ত কিংবা অন্য কিছু ষড়যন্ত্র আছে, সেই জন্য চক্রান্ত করে একে মারা হয়েছে, মেন্টালিটি টর্চার করে একে মারা হয়েছে। আপনি কি চাইছেন এখন? আমি তদন্ত করে নিয়ে বিচার চাই। এটা কি বন্ধ করে দিলেন? এটা বন্ধ করে দিলাম। যতক্ষণ না বিচার পাবেন, যতক্ষণ বিচার পাবো না ততক্ষণ এটা খোলা হবে না। এর পেছনে কে জড়িত থাকতে বলে সম্ভব? মিঠু বিশ্বাস, কমলেশ বিশ্বাস। মিঠু বিশ্বাসকে আপনি? মিঠু বিশ্বাস, কমলেশ বিশ্বাস হচ্ছে এখানকার অনার, আর মিঠু বিশ্বাস হচ্ছে কমলেশ বিশ্বাসের মিসেস। কেন এদের পিছনে সন্দেহ কেন? সন্দেহ আছে, কাজ করতেছিল দীর্ঘদিন থেকে, অনলাইন ছিল, রাহুল ছিল, রাহুলকে মেন্টালিটি টর্চার করতো, টর্চার করে দিয়ে এইভাবে করতো, ইমোশনাল ব্ল্যাকমেল করতো। যে ঘটনা ঘটেছে আজকে এখানে ভাঙচুর হলো, বন্ধ করে দিলেন কেন? এই প্রতিবাদটা এটা হলো রাহুল ঝা, বয়স 28 বছর, আমার বাড়ির পাশে, এবং ও আমার একদম নিজের ভাস্তার মতো। ও দীর্ঘদিন ধরে জবের থেকে এই ডক্টর কেয়ার পলিক্লিনিক ডায়াগনস্টিক হয় তবে থেকে ও এখানে ডিউটি কর্মরত, এবং ও সব ধরনের কাজই করত। এবং যে আপনার ডক্টর কমলেশ বিশ্বাসের ড্রাইভিং থেকে শুরু করে, বাজার হাট থেকে শুরু করে, ম্যানেজারি থেকে শুরু করে, ও টোটাল মানে টপ টু বটম ও কাজ করত। এবং আমি মানে ওদের বাড়িতে যাতায়াত ছিল, মাঝে মাঝে কানাকোষা শুনতাম যে ডক্টর কমলেশ বিশ্বাসের ওয়াইফ মিঠু বিশ্বাস ওনাকে মেন্টালি টর্চার করত। এ সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে থাকতো যে আমার চাকরিটা হয়তো চলে যাবে। আজকেও সেই ঘটনাটাই ঘটছে। এই নিয়ে ও আজকে মৃত্যু হয়ে এখানে এই আচ্ছা, তারপর আমরা এনার কঠোর থেকে কঠোরতম মানে প্রপার ইনভেস্টিগেশন চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি আমরা। কি নাম? পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমবাড়ির একটি মিষ্টি দোকানে পুরি সবজির ভেতর থেকে টিকটিকি উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। রবিবার আমবাড়ির পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিচিত মিষ্টির দোকানে সবজির ভিতর থেকে উদ্ধার হয় টিকটিকি, এমনটাই অভিযোগ ওঠে। জানা গিয়েছে বেলাকোবা এলাকার কয়েকজন যুবক আমবাড়ির এই মিষ্টির দোকান থেকে রবিবার সকালবেলায় পুরি এবং সবজির প্যাকেটে কিনে নিয়ে যায়। পুরি সবজি খাওয়া প্রায় অর্ধেক শেষ হওয়ার পর দেখতে পায় সবজির ভিতরে রয়েছে একটি আস্ত টিকটিকি। পুরো বিষয়টি তারা দোকানদারকে জানান। আমবাড়িতে আসে এই খাবার নিতে, তো খাবারের মধ্যে টিকটিকি পাইছি। খাবার মানে অর্ধেক খাওয়ার পর শেষের দিকে
তোমরা কি খাওয়ার প্যাকেট করে নিয়ে গেছিলে? হ্যাঁ, খাওয়ার প্যাকেট করে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছিলে? এই সে বাগানে। আচ্ছা, তারপর কি হলো? তারপর খাইতে বসছি। হ্যাঁ। খাইতে বসার পর অর্ধেক খাইছি। হ্যাঁ। অর্ধেক খাওয়ার পর দেখি যে খাওয়ার প্যাকেটের মধ্যে টিকটিকি। আচ্ছা, তারপর তোমরা এই দোকানদারকে এসেছিলে? দোকানে আসলাম। হ্যাঁ। তো দোকানে এসে দেখাইলাম। দোকানদার কি বললো? দোকানদার তো কিছু বললো না, তারপর আমরা এখানে বসে আসছিলাম। আচ্ছা, কোন দোকান থেকে নিয়ে এইখানেই আমবাড়ি। না, নামটা জানি না। কোন জায়গায় দোকানটা আছে? আমবাড়ি। কোন আশেপাশে কি আছে? পাম্পের পাশে? পাম্পের পাশে। আচ্ছা, তোমরা কি মাঝে মধ্যে দোকানে খেয়েছো আগে? খাই, রোজই তো খাই এই দোকান থেকে। আচ্ছা, আজকে কোন ঘটনা ঘটে গেছে? তোমরা কয়জন বন্ধু এসেছিলে খেতে? আমরা 4 জন আসি। কোন কোন সমস্যা মনে হচ্ছে বা কিছু মনে হচ্ছে? এখন তো কোনো সমস্যা মনে হচ্ছে না। এখন তো খাওয়ার সাথে সাথে সমস্যা হবে না। খাওয়ার যদি এখন যদি আর কালকে বা রাত্রে কোনো সমস্যা হয়, সেটা আর কি আমরা এসেছি। একটু ভয়ে আছো? যদিও এই বিষয়ে দোকানের মালিক কার্তিক সরকার বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। তো যে নিয়ে গেছিল সে আসে নাই নিয়ে, অন্য একজন আসছে, তো দেখালো এরকম। আমি তো জানি না এখানে পড়ছে না কোথায় পড়ছে। ওরা দেখা আমার কিন্তু প্যাকিং দেওয়ার সময় দেখেই দিছি আমরা। এখন ওরা সকালে 8টা সোয়ারটা নিয়ে গেছে, এখন মোটামুটি 12:30 দিকে আসছে নিয়ে। আচ্ছা, এসে কি বলছে? এসে বলছে এর মধ্যে টিকটিকি সর্দির মধ্যে। আমি বললাম এখানে তো হতে পারে না। এখন জানি না কেউ কারো প্রথমেটাই নাকি প্রথমে শুরু হয়তো নিয়ে আসতে পারে। কেন আমার এখানে এতদিন ধরে ব্যবসা করতেছি, আজ কোনো এরকম হয়নি। আমার দোকান পরে পরিষ্কার দেখতেছেন আপনারা। হ্যাঁ, সমস্ত গ্রামবাসী এখানে খায়। আপনারা দেখে শুনে কেউ দিবে না, জানি না। আমার মনে হয় আমার দোকানের নাম খারাপের জন্য হয়তো আরও এটা বদমাইশি হতে পারে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে ওরা কিন্তু খাওয়া খায়। হ্যাঁ, আজকেই পেয়েছে ওরকম। হ্যাঁ, এখানে বসে খায় নাই, ওরা প্যাকিং নিয়ে গেছে। তো এখন নিয়ে এসে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন দিচ্ছি তখন তো আমরা দেখে শুনে দিচ্ছি। এখন ওরা এনে দেখাচ্ছে। মোটামুটি দিচ্ছি সকালে 8টা সোয়া 8টায়, আসছে ওরা 12টা 15:30 দিকে। তো এখন সিসিটিভি ক্যামেরা আছে এখানে, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে না। শারদীয়ার 18তম বর্ষে ইয়ং স্টাফের নিবেদন কাল্পনিক মন্দির। জলপাইগুড়ির তালমাহাটের অন্যতম জনপ্রিয় পুজো কমিটি ইয়ং স্টাফে এই বছর দুর্গাপুজো 18তম বর্ষে পদার্পণ করতে চলেছে। রবিবার অনুষ্ঠিত হল তাদের খুঁটি পুজো। এদিন স্থানীয় পুরোহিত অত্যন্ত নিয়ম নিষ্ঠা এবং মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজোর সব রীতি সম্পন্ন করেন। ক্লাবের প্রায় সমস্ত সদস্য উপস্থিত থেকে পুজোর শুভ সূচনা করলেন। গত বছর অযোধ্যার রাম মন্দিরের আদলে তাদের থিম ব্যাপক সাড়া ফেলেছিল দর্শনার্থীদের মধ্যে। এবছর ক্লাবের পক্ষ থেকে থিম ঘোষিত হয়েছে কাল্পনিক মন্দির। উদ্যোক্তাদের দাবি, এই অভিনব কল্পনা শক্তির প্রকাশ দর্শকদের নতুন অভিজ্ঞতা এনে দেবে এবং যথেষ্ট আনন্দ দেবে। ক্লাবের প্রেসিডেন্ট সঞ্জয় দত্ত এই বিষয়ে কি বললেন শুনুন। প্রত্যেক বছরই এই তালমাহাটের ইয়ং স্টাফ দুর্গাপুজো তাদের সৃজনশীলতা আর অভিনব থিমের জন্য আলোচনার কেন্দ্রতে থাকে। শহরের পাশাপাশি জেলা এবং পার্শ্ববর্তী এলাকা থেকেও বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমান প্যান্ডেলে। এবছর কাল্পনিক মন্দির থিমেও সেই ধারাকে আরো বেশি সমৃদ্ধ করা হবে বলেই এমনটাই বিশ্বাস উদ্যোক্তাদের। আমাদের এবার 18তম পুজো। এর আগের বছর আমরা করেছিলাম হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের আদলে মন্দির। তো এবার আমরা একটা কাল্পনিক মন্দিরের আশা রেখেছি। এখন কতদূর সুন্দরভাবে কতখানি ফুটিয়ে ওঠে সেটাই দেখার। বললাম যে কতটা মানুষের খারাপ হয়েছে, আমরা পারিপার্শ্বিক আমাদের যে গ্রামের মধ্যেকার সকলের মধ্যে খুব উদ্দীপনা পেয়েছি, এটাকে কেটে দে। হ্যাঁ, এবার আশা রাখছি যে মানুষ আশাহত হবে না। কিরকম থাকছে প্যান্ডেল, মানে ভেতরে যাওয়ার? এবার ইনডোর সিস্টেম থাকছে, ভেতরে আমাদের মা থাকবেন, বাইরে থেকে ভেতরে প্রবেশ। এটাই আমরা এবার প্রথম করছি। কিরকম বাজেট রয়েছে? বাজেট দেখুন, এবার আমাদের তো অষ্টমী এবং নবমীতে আমাদের প্রোগ্রাম রাখার চিন্তা ভাবনা রয়েছে। অষ্টমীতে বাউল থাকবে, নবমীতে হচ্ছে অর্কেস্ট্রা। তো এই সমস্ত নিয়ে এবং আলোকসজ্জা নিয়ে তাও আমাদের অ্যাপ্রক্স 6.5-7 লাখ টাকার মতন বাজেটে। আজকে কি হলো? আজকে আমরা খুঁটি পুজো করলাম। আমাদের খুঁটি পুজো আরো আগেই করা হয়, কিন্তু এবার একটু দেরি হয়ে গেল। ধীমান রায় রিপোর্ট। নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচন নিয়ে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে
জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন হলো। এদিন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত 13 জুলাই ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উন্মোচনে একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছিল। সংগঠনের দাবি, সেই আবেদনটি 19 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্রহণ করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা না করে ভুলভাবে প্রাক্তন সেনাদের পেনশন বিষয়ক দপ্তরে পাঠানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদিকা মিতালি ঘোষ দে অভিযোগ করেন, নেতাজি অন্তর্ধান রহস্য উন্মোচনে সরকারের এই উদাসীনতা গভীর প্রশ্ন তুলেছে। তিনি বলেন, অবিলম্বে জাস্টিস মুখার্জি কমিশনের রিপোর্ট গ্রহণ করে তার সুপারিশ অনুযায়ী তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন। পাশাপাশি আবেদনটি সঠিক মন্ত্রণালয়ে পাঠিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করা এবং তদন্তের প্রত্যেকটি ধাপ জনগণের সামনে প্রকাশ করারও জোরালো দাবি তোলা হয়েছে। এটা আমি প্রথমে বলতে চাচ্ছি যে আমরা সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে, যেহেতু আমরা নেতাজির অনুগামী, তাই নেতাজির অন্তর্ধান রহস্য মানে নেতাজি যে মারা যায়নি, এটা আমরা ভারতবাসী, আপামর ভারতবাসী, এবং যেহেতু আমরা মনে করি, তাই এখন যেহেতু আমরা প্রমাণ তাইওয়ানের রিপোর্টটা আমরা হাতে পেয়েছি, সেই কারণে আমরা আবার নতুন করে প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা চিঠি করেছিলাম, যেহেতু অন্তর্ধান রহস্যটাকে আবার ইনভেস্টিগেশন করা হোক। তো সেখানে যখন প্রধানমন্ত্রীর কাছে চিঠিটা পাঠালাম, সেখান থেকে ওনারা রিসিভ করেছে। রিসিভ করার পরে আমাকে মেসেজ পাঠিয়েছে যে ওই চিঠি গ্রিভিয়েন্সের ডিপার্টমেন্টে, আপনার এফআইআর ডিপার্টমেন্টে গেছে এবং সেখান থেকে এফআইআর ডিপার্টমেন্ট আবার এসএস ডিপার্টমেন্ট মানে পেনশন ডিপার্টমেন্টে পাঠিয়েছে। কারণ ওনারা এটাকে ট্রিট করেছে যেহেতু আমি নাকি মানে স্বাধীনতা সংগ্রামী পেনশনের মানে আমি হোল্ড করতে পারি কিনা, সেই হচ্ছে ওদের বক্তব্য। কিন্তু আমার তো এটা বক্তব্য ছিল না। আমার বক্তব্য ছিল যে অন্তর্ধান রহস্যটাকে আবার উন্মোচন করে এই জিনিসটাকে আবার মানে উদ্ঘাটন করা হোক, সত্যটাকে। এই হচ্ছে মানুষের সামনে পেনশনটা আপনার জন্য বলেছিল না, কিছু আমি তো কিছুই বলিনি। ওইসব তো আমার চিঠির বক্তব্য ছিল পেনশন। ওনারা ভেবেছিল যে আমি বোধহয় স্বাধীনতা সংগ্রামী পেনশন ডিপার্টমেন্টের জন্য আমি পেনশনের জন্য গেছি, কিন্তু চিঠিটাকে এইভাবে ট্রিট করলো কেন? কিন্তু আমার তো চিঠির বক্তব্য সাবজেক্ট ছিল না। আমার চিঠির সাবজেক্ট ছিল যে নেতাজি যেহেতু তাইওয়ান ওই বিমান দুর্ঘটনা মারা যায়নি, কারণ সত্য আস্তে আস্তে, আগেও সত্য উন্মোচন ছিল, এখনো আরো সত্য উদ্ঘাটন হয়েছে। সেই হিসাবে আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম, স্বরাষ্ট্র দপ্তরের কাছেও চিঠি দিয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রী যখন রিসিভ করেছে, আমরা 13 চিঠি দিয়েছি 2025, সেটা প্রধানমন্ত্রী দপ্তরে রিসিভ করেছে 19 এবং 19 করার পরে আমাকে যখন মেসেজ পাঠানো হয়েছিল 5/8 আগস্ট মাসের 5 তারিখে, মেসেজ পাঠানোর পরেই আমাকে 10 তারিখ থেকে ফোন করা হয়েছে যে ম্যাডাম ফিডব্যাকটা আপনার কি, আমরা এটা করেছি, আমরা আপনার চিঠি পেয়েছি, ফিডব্যাক। কিন্তু আমি প্রথমে বলেছিলাম এটা তো আমি আপনাদের কাছে পাঠাইনি, এইটুকুই বলে আমি কিন্তু ফোনটা কেটে দিয়েছি এবং টিল্লাও অনেকবারই ফোন করেছে, আমি ফোন আর রিসিভ করিনি। এবার আমরা যেটা চাইছি, ওনাদের ফিডব্যাকটা আপনি পেয়েছেন কি? ব্যাপারটা মানে পেনশন যে আমরা ইনভেস্টিগেশন করবো না, এটা আমাদের পেনশন ডিপার্টমেন্ট। কিন্তু আমার কথা, চিঠিটাকে ওরা এইভাবে ট্রিট করলো, ইগনোর করে গেল, যাকে এটাকে ইগনোর করাই বলে, একটা অন্যভাবে ট্রিট করা মানে ইগনোর করা মানে। তো এই হিসেবে আমার প্রধানমন্ত্রীর কাছে আবার আমরা সমস্ত মানে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির পক্ষ থেকে আমরা আন্দোলনে যাব এবং আন্দোলনের পরেও যদি পাশাপাশি আমরা কেসেও যাব, কেন যেহেতু মুখার্জি কমিশন সত্যটাকে উদ্ঘাটন করতে চেয়েছিল, সেখানে স্ট্যান্ড রিজেক্ট করেছে, আবার সেটাকে সুপ্রিম কোর্টের অবজারভেশনে আমরা সেটাকে কেস করে আমরা চাইবো যেটা এইভাবে করা। হ্যাঁ, একদম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হ্যাচারি বন্ধ করতে দেব না, মুরগি নিতে এসে গাড়ি আটকে শর্ট চড়ালেন ফার্মের শ্রমিকরা। পুজোয় জমজমাট বৈকুণ্ঠপুর রাজবাড়ি। কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো দুর্গোৎসবের, পাশাপাশি চলল নন্দোৎসব, কাঁদা খেলা ও মনসা পূজা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।